ডিবিসি নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক এবং বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আওয়ামী লীগের বিষয়ে সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ, মন্তব্য বিএনপির। উঠছে না দলটি নিষেধাজ্ঞা, জানালেন আইন উপদেষ্টা। শুরুতেই রেজওয়ানুল হক, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে বিএনপির এই ধরনের মন্তব্যটা আমি আসলে ঠিক স্পষ্ট না, মানে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ আসলে আওয়ামী লীগের বিষয়ে এই মুহূর্তে এই সময়ে এসে কীভাবে কেমন করে সিদ্ধান্ত নেবে, আসলে বিএনপির স্পষ্টটা কি, আপনারা কি বুঝতে পেরেছেন? রেজওয়ানুল হক, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। বিএনপি এর আগেও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে নির্বাহী আদেশে বা সরকারের সিদ্ধান্তে কোনো দল নিষিদ্ধ করার তারা সমর্থন করেন না। এর আগে জামাত ইসলামীকেও নিষিদ্ধ করা হয়েছিল, তখনও বিএনপি এর বিরোধিতা করেছে। এই এখনো তারা এটা করার পক্ষে না। তারা সেই কথাটাই আজকে বিএনপির আর একজন নেতা বলেছেন। আর জনগণের কথা যেটা বলেছেন সেটা আমি যেটুকু বুঝতে পারি যে তারা বোধহয় এরকম মনে করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক, জনগণ যদি তাদের গ্রহণ করবে, আর যে প্রত্যাখ্যান করবে সেটাও জনগণের সিদ্ধান্ত তো এইভাবেই হবে। তাছাড়া আর একটা হতে পারে যে যদি সরকার এই প্রশ্নে কোনো গণভোটের আয়োজন করে, তো গণভোট করা নিয়ে অনেক বিষয় নিয়ে গণভোটের আয়োজন করার কথা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে। সবগুলোই ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই সব বিষয়ে কিছু কিছু বিষয়ে গণভোটের প্রশ্ন আসছে, আওয়ামী লীগের ইস্যু নিয়ে আসে নাই। তাহলে জনগণের সিদ্ধান্ত বা জনগণের মনোভাব বোঝার তো আর একটাই পথ আছে, সেটা হচ্ছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। তো এটাই হচ্ছে বিএনপির দিককার অবস্থান বলে আমার কাছে মনে হয়। তবে সরকারের অবস্থান সম্পর্কে যদি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জিটিওর সঙ্গে সাক্ষাৎকারে যে কথাটা বলেছিলেন, আমার কাছে মনে হয় যে যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি প্রফেসর ইউনূসকে বেশ একটু কি বলে একটু চাপের মুখে রেখেছিলেন বলে আমার কাছে মনে হয়। তিনি একের পর এক প্রশ্ন করছিলেন, কাউন্টার কোশ্চেন করছিলেন। তারই এক পর্যায়ে প্রধান উপদেষ্টা এরকম একটা মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগকে তো পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি, এটা তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, এটা একসময় উঠেও যেতে পারে। এটি তাৎক্ষণিকভাবে তিনি বলেছিলেন, কিন্তু সরকারের প্রকৃত অবস্থানটা আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব পরিষ্কার করেই বলেছেন। তিনি বলেছেন যে এরকম কোনো চিন্তা ভাবনা আছে বলে আমার জানা নেই। ইভেন কি নির্বাচনের পরেও ওদের ভবিষ্যতেও এই নিষেধাজ্ঞা উঠবে সেটি তিনি মনে করেন। তো সরকারের অবস্থান ইজ ভেরি ক্লিয়ার। এখন এখন দেখা যাক ভবিষ্যতে নির্ধারিত হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। আচ্ছা, ইনক্লুসিভ নির্বাচন অনেকেই বলে যে সব দলের অংশগ্রহণে দেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন হোক, এমনটাই প্রত্যাশা অনেকের। সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রাসঙ্গিকতাটা আসলে কতটুকু মনে করেন, নাকি হচ্ছে জনগণ তাদের প্রত্যাখ্যান করলে, মানে বিএনপির মতো জনগণই আসলে ঠিক করবে? ইনক্লুসিভ নির্বাচনের এই টার্মটারও ব্যাখ্যা বিভিন্ন রকম ভাবে পাওয়া যায়। হ্যাঁ, যেমন ধরেন আওয়ামী লীগ মনে করে যে তারা ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হতে পারে না। কিন্তু আবার জামাত ইসলামের কয়েকটা ব্যাখ্যা রিসেন্টলি শুনলাম, তারা বলছেন যে ইনক্লুসিভ বলতে সকল দলের অংশগ্রহণ এটি না, মানুষের অংশগ্রহণ। ব্যাপক সংখ্যক মানুষ যদি ভোটে অংশ নেয়, ভোট দেয়, তাহলে সেটা ইনক্লুসিভ। এখন এক একটি মহল এক এক ধরনের ব্যাখ্যা দিবে। আলটিমেটলি ইনক্লুসিভ হবে কি হবে না, কোন ফর্মে হতে পারে অথবা আদৌ হবে কিনা, এগুলো সবই আসলে নির্ভর করছে আরো সামনের ভবিষ্যতের দিকে। কারণ দেখেন, আওয়ামী লীগের ইস্যুতে যদি কথা বলি, এ ব্যাপারেও সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন, যে তারা ভোট দিতে পারবে কি পারবে না। আবার আসিফ নজরুল সাহেব আজকে আরেকটা ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তো আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের ব্যক্তিগতভাবে তাদের বিচার হচ্ছে, দল হিসাবেও আওয়ামী লীগের বিচার একটি উদ্যোগ ট্রাইব্যুনাল বা রাষ্ট্রপক্ষ নিতে যাচ্ছে। তো সেই আদালতে যদি দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত
হয়, তাহলে তো আওয়ামী লীগ কি বলে তাদের এই পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা কোনো সুযোগ থাকছে না। তবে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে যে বিভিন্ন টক শোতে অথবা ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়ে যেটি বলছেন, যেটা দেখতে পাই সেটা হচ্ছে তারা বলছেন এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনের কথা ভাবছেও না। জি, এই প্রসঙ্গে একটু আসতে চাই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন এম আব্দুল্লাহ, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে মানে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। বিএনপি নেতারা এটা আগেও বলেছে এবং বর্তমান সময়ে এই যে আজকেও বলেছে। তো আপনি এই বক্তব্যের সাথে আসলে কতটা একমত? জি, ধন্যবাদ। ডিবিসির এই যারা দেখছেন, পরবর্তীতে ভার্চুয়াল জগতে যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচক রেজওয়ান ভাই এবং উপস্থাপক আপনাদেরকে শুভেচ্ছা। দেখুন, আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিবে, এই কথাটি আজকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তার একটা বক্তব্যের প্রসঙ্গে বলেছেন বিএনপি। কিন্তু এর আগে বিএনপির এর সম্পর্কে আরো বক্তব্য আছে, এটাই কোনো নতুন বক্তব্য না। যেমনটি বলছিলেন রাজওয়ান ভাই যে এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি কোন রকম নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা তারা চান না কোনো রাজনৈতিক দল। এই জায়গাটা যেমন আছে, আবার আওয়ামী লীগের যখন কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখনও কিন্তু মির্জা ফখরুলের প্রতিক্রিয়া ছিল। তখন কিন্তু তারা বলেছিলেন যে তাদের অবস্থান ছিল তখনই আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবি উঠেছিল। তখন তারা চেয়েছিলেন একদম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তারা বলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে সেটা নির্বাহী আদেশে না করে তাদের বিচার হোক, বিচারের পরে আদালতের মাধ্যমে সেটার ফয়সালা হোক। তখনকার তাদের অবস্থানটা আমার যতটুকু স্মরণ আছে যে তারা তখন চেয়েছিলেন এটা আদালতের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হোক, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বা আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধের বিষয়টা। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞার বিষয়টা কিন্তু তারা তখন সমর্থন দিয়েছিলেন একটা প্রেক্ষাপটে। তখনকার পরিস্থিতি আপনারা জানেন যে কোন পরিস্থিতিতে কার্যক্রম একটা আন্দোলন গড়ে উঠেছিল, তার প্রেক্ষিতে কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করে সরকার পরিপত্র জারি করেছিল, আদেশ জারি করেছিল। তো তখনকার যে অবস্থান, সেই অবস্থান থেকে আজকের যে অবস্থানটা একটু ভিন্ন মনে হতে পারে। যে জনগণ সিদ্ধান্ত দিবে, জনগণ সিদ্ধান্ত নেওয়ার মানে কি, জনগণ তো সিদ্ধান্ত নিয়েছে 5ই আগস্টে গত বছর জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগকে উৎখাত করেছে ক্ষমতা থেকে। সেখানে তো জনগণের একটা রায় সেখান থেকে তো অবশ্যই আছে। এ ধরনের মানে এতটা প্রচন্ড গণবিপ্লব, গণবিদ্রোহের মুখে কোন শাসক বাংলাদেশের ইতিহাসে কেউ কিন্তু এভাবে একদম দেশ থেকে পালিয়ে যেতে হয় না। আপনার স্মরণ আছে হয়তো যে এরশাদের পতন যেভাবে হয়েছিল, এরশাদের হাতে একজন দুইজন নূর হোসেন বা ডাক্তার মিলন সহ কয়েক বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় গণ অভ্যুত্থান এখন পর্যন্ত, এটা তো বলাই যায়। হ্যাঁ, সেটা তো স্বীকার করতে হবে। কারণ আপনি স্বাভাবিকভাবে যদি রাজনীতির পালাবদল ঘটে, স্বাভাবিক আন্দোলন সংগ্রাম হলো, তারপরে একটা পর্যায়ে পদত্যাগ করলো, পদত্যাগের পরে নির্বাচন হলো, তখনকার প্রেক্ষাপট আর 5ই আগস্টে যেটা ঘটেছে এটা কিন্তু একইভাবে বিবেচনা করার কোনো সুযোগ নাই। 5ই আগস্টের হচ্ছে যে শেষ মিনিট পর্যন্ত শেখ হাসিনা মানুষকে হত্যা করে, গণহত্যা চালিয়ে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়ে এবং সহস্রাধিক অন্তত হাজারের অধিক মানুষের জীবন কেড়ে নিয়ে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেরকম সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে যত ফেসিবাদ এ ধরনের অভ্যুত্থানের মুখে পলায়ন করেছে তারা কিন্তু ইমিডিয়েট রাজনীতিতে ফিরে এসেছে, এরকম উদাহরণ কিন্তু নাই। আপনি এরকম উদাহরণ দিলে অনেক দেয়া যাবে, কিন্তু সেটা হয়তো আপনার এখানে এই সময় আসলে সেরকম উদাহরণ এখন পর্যন্ত কিন্তু আপনি যদি বিশ্লেষণ করলে দেখবেন যে এ ধরনের গণ অভ্যুত্থান, প্রচন্ড গণ অভ্যুত্থানের মধ্যে যেসব শাসক পতন হয়েছে, এমনকি পালিয়ে যাওয়ার ঘটনাও খুব কম। পালিয়ে যারা গিয়েছে তারা তো কয়েক যুগেও আর রাজনীতিতে ফিরতে পারে নাই। আমরা এখনো পর্যন্ত আমরা অনেকগুলো উদাহরণ
আমরা সামনে আনতে জি, পারি। আপনি আসলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় আপনার বক্তব্যগুলো বলছিলেন। একটু সংক্ষেপে একটু জানতে চাই যে আওয়ামী লীগ যেটি হচ্ছে রেজওয়ানুল হক বলছিলেন যে বর্তমান সরকারের মানে অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সোশ্যাল মিডিয়ায় তাদের পদচারণা দেখে আসলে বোঝা যায়। আপনারও কি তাই মনে হয়? নির্বাচনে অংশ নেবে কি নেবে না, নির্বাচনে অংশগ্রহণের সুযোগও তো পাবে না, তাদের তো সুযোগও নাই। আর তাদের অবস্থান যদি হয় নেবে না, তাহলে এই আলোচনাই তো অবান্তর যে তারা নির্বাচনে আসলে সেটা ইনক্লুসিভ হবে, না আসলে ইনক্লুসিভ হবে, এই আলোচনাটাই তো অবান্তর। যদি তাদের অবস্থান হয় যে ডক্টর ইউনূসের অধীনে ইলেকশন হবে না, নির্বাচন তো ডক্টর ইউনূসের অধীনেই হবে। তাদের অবস্থান যদি হয় ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন তারা যাওয়ার প্রশ্ন আসে না, তাহলে আমরা এই আলোচনা করছি কেন? এই জি। আলোচনাটাই তো অবান্তর। আর আমাদের পক্ষ থেকে যদি বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সরকারের অবস্থান এগুলো যদি বিশ্লেষণ করি, তাহলে যে এ ধরনের এত বড় একটা গণহত্যা চালিয়ে তার একটা ফয়সালা, তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আমরা 1 বছর 14 মাসেও দেখি নাই। তো তাদেরকে জনগণ একটা ভোটের জন্য বিবেচনা করবে এরকম প্রেক্ষাপট তো এখন হয়েছে, এটা তো আমরা মনে করার কোনো কারণ নেই। আসলে সেরকম প্রেক্ষাপট এখন পর্যন্ত আসলে তৈরি হয়নি। আপনারা দুজনেই বলছিলেন। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতিতে যেতে চাই, বিরতির পর ফিরে এসে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সঙ্গেই থাকবেন আশা করি। একটি বিরতি নিচ্ছি সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন রেজওয়ানুল হক এবং এম আব্দুল্লাহ। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আজকের আলোচিত বিষয় নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ বিএনপির একটি মন্তব্য নিয়ে। এবার একটু রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় নিয়ে কথা বলতে চাই। জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন আসলে কতটুকু সফল হলো, এই বিষয়ে আসলে আপনাদের কাছে জানতে চাই। আসলে এখন সমাধানটা আসলে কোন জায়গায়? রেজওয়ানুল হক, আপনার কাছে একটু আসতে চাই। ধন্যবাদ। সমাধানের চেষ্টা তো অনেকদিন ধরে চলছে, কিন্তু আমরা জানি যে মিয়ানমারের যে এই ধরনের পদক্ষেপ যে তারা নেয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সবসময় তারা বৈরী আচরণ করেছে। এবং মিয়ানমারের সরকার প্রধানত সামরিক সরকার, সেনাবাহিনীর ক্ষমতার চর্চা বেশিরভাগ সময় করেছে। রিসেন্টলি তারা নির্বাচনের কথা বলছে, এই নির্বাচনের আগেও হয়েছিল। সবকিছুর পিছনে একটা বড় শক্তি তাদের, বড় একটি দেশ তাদের পিছনে কি বললাম একটা মুরব্বী হিসেবে কাজ করে, সেটা হচ্ছে চীন। চীনই মূলত মিয়ানমারের উপর সবচেয়ে বেশি প্রভাব হলো চীনের। তো মিয়ানমারের এই এই যে পরিবর্তন, বা এই ক্ষেত্রে রোহিঙ্গাদের নীতির ব্যাপারে যদি পরিবর্তন ঘটাতে হয়, তাহলে চীনের সহায়তা দরকার। এই বিষয়েও অতীতে সরকার চীনের সঙ্গে এই সব বিষয় নিয়ে কথা বলেছে। বর্তমান সরকারও চীনের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করে চলেছে। এবং এই সমস্যা সমাধানের জন্য বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের মনে আছে বছরখানেক আগে তিনি জাতিসংঘের মহাসচিবকে সঙ্গে করে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন এবং সেখানে তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তাদের ফিরিয়ে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তো তিনিও এই বিষয়ে বেশ সক্রিয় এবং জাতিসংঘে এটা নিয়ে উচ্চ পর্যায়ের কি ডিসকাশনও হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়ে জাতিসংঘের একটা শক্ত উদ্যোগ দরকার। আর মানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যদি এই বিষয়ে আমরা কাজে লাগাতে না পারি, তাহলে হবে না। কারণ বিল্যাটারালি বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশ দ্বিপাক্ষিকভাবে অনেক আলোচনা করেছে। মিয়ানমার বহুবার কথা দিয়েছে তারা ফেরত নিয়ে যাবে, কিন্তু এ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রেজওয়ানুল হক, একটা বিষয় জানতে চাই আপনার কাছে যে মূল সমস্যাটা তো হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। মিয়ানমার যদি তাদের অভ্যন্তরীণ সমস্যা না ঠিক করতে পারে, তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন কি আদৌ সম্ভব? না, মোটেও সম্ভব না। মিয়ানমারের সরকারের সঙ্গে এখন আরাকান আর্মির যে যুদ্ধ চলছে, এবং আরাকান আর্মি বাংলাদেশের সংলগ্ন যে মিয়ানমারের যে বর্ডার, রাখাইন রাজ্য মোটামুটি তাদের নিয়ন্ত্রণ নিয়েছে, যেখানে রোহিঙ্গারা মূলত বসবাস করত। তো রাখাইন মানে আরাকান আর্মি আবার এই রোহিঙ্গাদের সঙ্গে তাদের একটা বৈরিতা আছে। তো সব মিলিয়ে পরিস্থিতি আগের চাইতে জটিল হয়ে গেছে। এখন মিয়ানমারের আভ্যন্তরীণ, আপনি ঠিকই বলেছেন, মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতির একটা সমঝোতা তাদের সঙ্গে বা একটা স্থিতিশীলতা না আসা পর্যন্ত মিয়ানমারের এখানে যারা রোহিঙ্গারা আটকে আছেন তারাও কিন্তু যেতে আগ্রহী হবে না। কারণ তারা নিশ্চয়তা চান, শান্তিপূর্ণ বসবাস, তাদের নাগরিকত্ব, এই সমস্ত নিশ্চয়তা তারা চান। সেই নিশ্চয়তা মিয়ানমারে
নিজেদের দেশের মধ্যে শান্তি স্থিতিশীলতা না আসা পর্যন্ত তারা রোহিঙ্গাদের এই এই শর্ত কিভাবে পূরণ করবে? সো সিচুয়েশন আগের চাইতে আরো জটিল হচ্ছে বলে আমার কাছে মনে হয়। জি, আপনার কাছে আমি আবারও আসতে চাই, তবে আরেকজন অতিথি আমাদের সাথে রয়েছেন এম আব্দুল্লাহ, আপনার কাছেও একটু এই বিষয়ে জানতে চাইব যে আমরা অতীতেও দেখেছি যে অতীতেও রোহিঙ্গারা এসেছিল, যখন তাদের পাঠানো হয়েছে মিয়ানমারে, তাদের আবার অনেকেই আবারও বাংলাদেশে এই যে ঢলটা আসছে, কিংবা এখনও তো রোহিঙ্গারা আসছে, অনেকেই দুবার করে বাংলাদেশে এসেছে। অর্থাৎ তার মানে হচ্ছে মিয়ানমার হচ্ছে স্থিতিশীল না। তো আপনার কাছে কি মনে হয় এটা সমাধানটা আসলে কোন জায়গায়, মানে আন্তর্জাতিক চাপ, জাতিসংঘের একটা শক্ত অবস্থান যেটি রেজাউল হক বলছিলেন, নাকি আপনি আসলে কোনো মন্তব্য করবেন কিনা? ধন্যবাদ। মিয়ানমারের ইস্যু এবং রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গিয়ে তিনি মূলত এটা রুটিন, প্রতি বছরের একটি সাধারণ রুটিন অধিবেশনে যেতে হয় সরকার প্রধানদেরকে। সেখানে গিয়ে একই সঙ্গে রোহিঙ্গা নিয়ে যে এত বড় একটি সম্মেলনের আয়োজন করতে পেরেছেন বা করার ব্যবস্থা করতে পেরেছেন, এটা আমি মনে করি একটা ইতিবাচক। সেখানে ৭৫টি দেশের প্রতিনিধি এবং অনেক দেশের সরকার রাষ্ট্রপ্রধানরাও সেখানে যোগ দিয়েছেন এবং সেখান থেকে কিছু রোহিঙ্গাদের, বিশেষ করে রোহিঙ্গাদের যে আর্থিক সংকটের জায়গা তৈরি হয়েছে রোহিঙ্গাদের এখানে থাকার ক্ষেত্রে, সেই জায়গাটাতে একটি বড় সাপোর্টের আশ্বাস পাওয়া গেছে, আমরা এর মধ্যে জেনেছি। সেখানে জাতিসংঘের যে রোহিঙ্গা বিশেষ করে শরণার্থী বিষয়ক হাই কমিশনার যিনি ফিলিপ্পো, তিনি কিন্তু গ্রান্ডি, তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে রোহিঙ্গাদের সংকটের উৎপত্তি হচ্ছে মিয়ানমারে এবং সেটার সমাধানও সেখানে। আপনি যেমনটি একটু আগে বলছিলেন যে মূল সমস্যার জায়গাটা কিন্তু সেখানে মিয়ানমারে এবং সমাধানের জায়গাটাও সেখান থেকে তৈরি হতে হবে। তিনি পরিষ্কার করে বলেছেন যে যত দ্রুত সম্ভব মিয়ানমারকে সেখানে তাদের পরিবেশ প্রত্যাবাসনের ব্যাপারে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আসলে জাতিসংঘ যে আমাদের, আমরা জানি ভালো করে যে এটা বিশ্বসংঘ হলেও এটার প্রভাব কতটুকু এবং এটা কাদের কাদের কাছে, কাদের মন মর্জির পুতুল হয়ে আছে, এগুলা কিন্তু আমরা খুব ভালো করে জানি। এদের শক্তি সামর্থ্য খুব কম জায়গায় তারা তাদের সত্যিকার অর্থে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পেরেছে। তো সুতরাং এখানেও মিয়ানমারেও যে জাতিসংঘ খুব বেশি কিছু ক্ষমতা প্রয়োগ করে সেখানে একটা পরিবেশ তৈরি করতে পারবে এমনটা বিশ্বাস করার তেমন একটা জায়গা নেই। আপনি জানেন যে সেখানে মিয়ানমারের সাথে জাতিসংঘের নিয়ন্ত্রক যারা, আমরা জানি যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে আবার চীন এখানে একটা বড় স্টেক হোল্ডার, তাদের মন মর্জির উপর, তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের জায়গাটা একদিকে যখনই উন্নতি হচ্ছে, পাশাপাশি এটার কারণে যুক্তরাষ্ট্র আবার আমাদের এই ইস্যুতে কিছুটা দূরে সরে যাচ্ছে। তো এই জাতীয় সংকটগুলো এখানে ভারত আছে নানান ধরনের, ভারতের পক্ষ থেকেও যদি ইতিবাচক মনোভাব না থাকে এই সংকটটা সমাধান একটু জটিল। তো খুব যে সহসা এটা কিছু হবে, তবে ডক্টর ইউনূস এটাকে বিশ্ব সম্প্রদায়ের নজরে রাখা, মনোযোগে রাখা, এই জায়গাগুলোতে অনেকখানি সফল হয়েছেন, এটা স্বীকার করতেই হবে। তিনি জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আসা, সেখানে রমজানের ইফতারের আয়োজন করা, রোহিঙ্গা বিষয়ক সম্মেলন দেয়া, রোহিঙ্গা বিষয়ক সম্মেলন, এই বিষয়গুলো তিনি যাতে বিশ্ব সম্প্রদায় যাতে এত বড় আমাদের উপর যে এত বড় একটা বোঝা, এটা যাতে তাদের দৃষ্টি থেকে চলে না যায়, মনোযোগ থেকে বাইরে চলে না যায়, এই জায়গাটা অন্তত তিনি ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বৈশ্বিক অবস্থান আছে, প্রভাব আছে, সেটা দিয়ে। কিন্তু এটা যে খুব বেশি আমরা প্রত্যাবাসনের জায়গাটাতে যে খুব বেশি অগ্রগতি হয়েছে বা সহসা অগ্রগতি হবে তেমন কিন্তু এখনো স্পষ্ট তেমন কিছু দেখা যাচ্ছে না, এটাই হতাশার জায়গা। জি, আমি একটু রেজাউল হক আবারও আপনার কাছে ফিরতে চাই। এই যে বর্তমান যে অবস্থাটা রোহিঙ্গাদের, আমি যদি বলি এখন বেশ কয়েক বছর হয়ে গেল, এখনো সামনে আরও অনেক বছর, এই যে প্রতি বছর আসলে জনসংখ্যা বাড়ছে, তো এই যে দিনে দিনে জনসংখ্যা বাড়ছে, এই ছেলেমেয়েগুলো এই দেশের মাটিতেই বড় হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এটা সংকট কি বাংলাদেশের জন্য এটা আরো ঘনীভূত হবে না এই সংকট? রেজাউল হক আপনাকে বলছিলাম। হ্যাঁ, আমি আপনার শেষ লাইনটা বুঝতে পারিনি। আমি বললাম যে এই যে দিনের পর দিন রোহিঙ্গারা আছে এবং হচ্ছে তাদের এই সন্তান হচ্ছে দিনের পর দিন, তারা বড় হচ্ছে বাংলাদেশের মাটিতেই, এই সংকটটা কি আরো ঘনীভূত হচ্ছে কিনা, বাংলাদেশের জন্য এটা কি অ্যালার্মিং কিনা?
অফকোর্স এই আপনি গত 2 বছর আগে থেকেই রোহিঙ্গা ক্যাম্পের যে এরিয়া, উখিয়া উপজেলা যেটা আপনার কক্সবাজারে, সেখানকার লোকাল মানে স্থানীয়রা কিন্তু মাইনরিটি হয়ে পড়েছে রোহিঙ্গাদের আহ, জনসংখ্যার তুলনায়। জি। তো ক্রাইসিসটা যদি বুঝতে পারেন, একটা হচ্ছে যে তারাই এখন মানে লোকাল পিপলস আর মাইনরিটি, এবং সেখানকার যে পরিবেশ প্রতিবেশের যে ক্ষতি হয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি স্থাপন করার জন্য, বনের মানে একরের পর একর বন উজাড় হয়েছে। তো এটাই পরিবেশের উপরে মারাত্মক একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই ফেলেছে। আর ডে বাই ডে আপনি যেটা বলছেন, প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন শিশুদের জন্ম হচ্ছে, এবং এই জনসংখ্যার মানে গ্র্যাজুয়ালি বাড়ছে। তো এটা তো অবশ্যই আমাদের জন্য অ্যালার্মিং। আমরা জানি না এক সময়, এবং আমরা জানি যে এখানে মিয়ানমার জি। থেকে এখানে মাদক আসছে, মিয়ানমার থেকে এখানে অবৈধ অস্ত্র আসছে। এখন সমাধানটাই কবে না আসলে জানি মুখ্য এখানে বিষয়। আসলে সময় স্বল্পতার কারণে আরো বিস্তারিত আলোচনা করা গেল না, নতুবা হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করা যেত। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রেজাউনুল হক, এম আব্দুল্লাহ। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।